ধুর, কি করলি তুই এটা? দেখে চলতে পারিস না? ক্ষমা করে দিন ম্যাম, আমি দেখতে পাইনি। কল্পনা করুন হাজার হাজার মানুষের সামনে আপনাকে কেউ কষিয়ে একটা চড় মারল, আপনার কোনো দোষ ছাড়াই। কেবল আপনার পরনের সাধারণ পোশাক দেখে আপনাকে অপমান করা হলো। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল দমদম এয়ারপোর্টে আকাশের সাথে। শহরের সবচেয়ে বড় শিল্পপতির মেয়ে অনন্যা সবার সামনে তাকে শুধু চড়ই মারল না, তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলল। কিন্তু সেই মুহূর্তেই কি সব শেষ হয়ে গিয়েছিল? না, ঠিক 1 ঘন্টা পর এয়ারপোর্টের সেই লাউঞ্জেই এমন এক নাটকীয় মোড় এলো যা অনন্যার অহংকারকে চুরমার করে দিল এবং আকাশের ভাগ্যকে বদলে দিল চিরতরে। কি ছিল সেই রহস্যময় ইন্টারভিউ? কেন প্রভাবশালী বিমল রায় নিজের মেয়ের গাফিলতি দেখেও সেই ছেলেটির সামনে মাথা নত করলেন? এক গরিব ছেলের আত্মসম্মান আর এক অহংকারী ধনকুবের মেয়ের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই অবিশ্বাস্য কাহিনীটি আজ আপনাদের শোনাব। প্রতিটি দৃশ্য আপনাকে শিউরে তুলবে, তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে ভিডিওটি শুনছেন। চলুন শুরু করা যাক। কলকাতার দমদম এয়ারপোর্ট সেদিন বরাবরের মতোই ভিড়ে ঠাসা ছিল। মানুষ নিজের নিজের ব্যাগ টেনে গন্তব্যের দিকে ছুটছিল, কেউ আপনজনের সাথে দেখা হওয়ার খুশিতে আত্মহারা, তো কেউ বিচ্ছেদের বিষাদে নিমগ্ন। এয়ারপোর্টের সেই চকচকে মেঝে, কাচের দেওয়াল আর ওপরের উজ্জ্বল সাদা আলো প্রতিটি জিনিসকে আরও পরিষ্কার আর ঝকঝকে করে তুলছিল। এই ভিড়ের মধ্যে এক যুবক চুপচাপ দাঁড়িয়েছিল। তার নাম আকাশ। বয়স প্রায় 25 বছর। পরনের জামাকাপড় পরিষ্কার ছিল কিন্তু বেশ সস্তা। পুরনো সাদা শার্টটিতে সময়ের ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। পায়ে সাধারণ জুতো যাতে হালকা ধুলো জমেছিল। মুখে কোনো চাতুর্য ছিল না, ছিল কেবল এক সহজ সরল সততার প্রতিচ্ছবি। আকাশ হাতে একটি ছোট ফাইল ধরে দাঁড়িয়েছিল, বারবার ঘড়ি দেখছিল আর সামনে লাগানো বড় স্ক্রিনটার দিকে নজর দিচ্ছিল। তার চোখে মুখে হালকা ঘাবড়ানি, যেন সেই রাজকীয় পরিবেশের সাথে একেবারেই পরিচিত নয়। সত্যি বলতে আকাশ খুব কমই এয়ারপোর্টে এসেছে। তার কাছে এই জায়গাটি ছিল অন্য কোনো জগতের মতো। হঠাৎই তার চিন্তাগুলো অনেক পেছনে চলে গেল। কিছু মাস আগে সে নিজের গ্রামেই ছিল। সেই মাটির সোঁদা গন্ধ, কাঁচা বাড়ি, অসুস্থ মা আর ভাঙা ছাদ। বাবা মারা গেছেন অনেক বছর আগে। মাই ছিল আকাশের পৃথিবী। মায়ের অসুস্থতা তাকে শহরে আসতে বাধ্য করেছে। চিকিৎসার জন্য টাকা দরকার, আর টাকার জন্য একটা চাকরি। অনেক চেষ্টার পর অবশেষে একটি ছোট প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছে সে। সেই ইন্টারভিউ আজই হওয়ার কথা ছিল, এবং কোম্পানির মালিক কোনো জরুরি কাজে বিদেশ যাচ্ছিলেন বলে ইন্টারভিউটি এয়ারপোর্টের লাউঞ্জেই নির্ধারণ করা হয়েছে। আকাশ তখনও বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই এখানে দাঁড়িয়ে আছে। অন্যদিকে সেই একই এয়ারপোর্টে এক তরুণী দ্রুত কদমে এগিয়ে আসছিল। তার নাম অনন্যা। শহরের নামজাদা এক বিজনেস ঘরানার মেয়ে, কোটি কোটি টাকার মালকিন সে। তার পোশাক আশাকই তার আভিজাত্যের পরিচয় দিচ্ছিল। দামি ড্রেস, ব্র্যান্ডেড ব্যাগ, হীরের মতো চকচকে কানের দুল আর আত্মবিশ্বাসে ভরপুর রাজকীয় চলন। তার সাথে ছিলেন 2-3 জন লোক, যারা প্রতিটি পদক্ষেপে তাকে ঘিরে চলছিলেন। কেউ তার ব্যাগ সামলাচ্ছিল, কেউ ফোনে কথা বলছিল, তো কেউ সিকিউরিটি দিয়ে রাস্তা পরিষ্কার করাচ্ছিল। অনন্যার মুখে ছিল হালকা বিরক্তি। তার ফ্লাইট দেরি হচ্ছিল, আর অনন্যা দেরি হওয়া একদমই পছন্দ করত না। চলতে চলতে হঠাৎ অনন্যার নজর পড়ল সামনে দাঁড়িয়ে থাকা আকাশের ওপর। আকাশ ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। সে কিছুটা সামনে এগিয়ে আবার থেমে গেল। হয়তো সে রাস্তা ঠিক বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে অনন্যা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসছিল। হঠাৎই দুজনের মধ্যে ধাক্কা লেগে গেল। অনন্যার দামি ব্যাগটা সামান্য একটু নড়ে উঠল। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। অনন্যা থমকে দাঁড়াল। তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে উপর থেকে নিচ পর্যন্ত আকাশকে দেখল, যেন তার দৃষ্টিতে কোনো প্রশ্ন নয়, বরং এক চূড়ান্ত ফয়সালা ছিল। আকাশ প্রচণ্ড ঘাবড়ে গেল। সরি ম্যাম, সে তৎক্ষণাৎ মাথা নিচু করে বলল। কিন্তু অনন্যা যেন তার কথা শুনতেই পেল না। তোমরা কি দেখে চলতে পারো না? তার গলার স্বর ছিল চড়া ও তীক্ষ্ণ। আশেপাশের মানুষ থমকে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে লাগল। আকাশ আরও বেশি ভয় পেয়ে গেল। ম্যাম, ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে। তার কথা শেষও হয়নি, হঠাৎ অনন্যা হাত তুলল। এক মুহূর্তের জন্য সেখানে সবকিছু যেন থমকে গেল, আর পরের মুহূর্তেই সেই চড়ের এক জোরালো শব্দ এয়ারপোর্টের ভিড়ে প্রতিধ্বনিত হল। আকাশের মাথা একপাশে হেলে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। সে ভয়ে নিজের 2 হাত গালে চেপে ধরল। তার মুখে ব্যথার চেয়েও অপমানের দাগ ছিল অনেক বেশি স্পষ্ট। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্তম্ভিত হয়ে গেল। কেউ মুখ ফুটে কিছু বলতে পারল না। কিছু লোক অবাক হয়ে দেখছিল,
কিছু লোক মোবাইল বের করে ভিডিও করছিল, আর কিছু লোক স্রেফ তামাশা মনে করে দাঁড়িয়েছিল। অনন্যার হাত তখনও হাওয়ায় তোলা ছিল। রাগে তার শ্বাস দ্রুত চলছিল। সে চিৎকার করে বলল, তোমাদের মতো লোকরাই এখানে ভিড় বাড়ায়, যোগ্যতা না থাকলে ঘরে থাকো। আকাশের চোখে জল চলে এলো, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। সে না দিল কোনো জবাব, না করল কোনো পাল্টা ব্যবহার। সে কেবল চুপচাপ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা উপস্থিত কিছু মানুষকে আরও অস্বস্তিতে ফেলে দিল। এক বয়স্ক যাত্রী ধীরে ধীরে বললেন, মা, এটা এয়ারপোর্ট, যে কারো ভুল হতে পারে। কিন্তু অনন্যা তার দিকে ফিরেও তাকালো না। আকাশ তখন তার ফাইলটি বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ওটাই তার শেষ আত্মরক্ষার ঢাল। তার চোখের সামনে অসুস্থ মায়ের মুখ ভেসে উঠল। সে জানত, যদি সে এখন কোনো ভুল করে, যদি তাকে এখান থেকে বের করে দেওয়া হয়, তবে তার ইন্টারভিউ শেষ, চাকরি শেষ, আর মায়ের চিকিৎসার পথ বন্ধ। সে মাথা নিচু করল এবং অতি কষ্টে অস্ফুট স্বরে বলল, ক্ষমা করে দিন। এতটুকু বলে সে সেখান থেকে সরতে লাগল। ভিড় তখনও তাকে দেখছিল। কারো নজরে ছিল দয়া, কারো নজরে কৌতূহল, আবার কারো নজরে চরম উদাসীনতা। কিন্তু কেউ ঘুণাক্ষরেও ভাবেনি যে এই চুপচাপ চড়ছাওয়া ছেলেটি এই গল্পের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। এখান থেকেই তার ভাগ্যের আসল পরীক্ষা শুরু হতে যাচ্ছিল, এবং এই চটটি কেবল একটি অপমান নয়, বরং এমন এক শুরু ছিল যার পরিণাম কেউ কল্পনাও করতে পারত না। আকাশ ধীরে ধীরে ভিড় থেকে আলাদা হয়ে গেল। তার কদম ছিল ভারী, যেন প্রতিটি কদমের সাথে তার আত্মসম্মান মাটিতে আঁচড়ে পড়ছিল। এয়ারপোর্টের চকচকে মেঝেতে তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেই ছায়াতেও আজ কোনো আলো ছিল না। সে একবারের জন্যও পেছন ফিরে তাকালো না। তার ভয় ছিল, যদি সে একবারও পেছনে তাকায়, তবে হয়তো চোখের জল আর ধরে রাখতে পারবে না। সে সরাসরি ওয়াশরুমের দিকে চলে গেল। সেখানে পৌঁছে বেসিনের সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখল সে। চোখ দুটো লাল হয়ে আছে, গালটা হালকা ফুলে উঠেছে। সে ঠান্ডা জল দিয়ে মুখ ধুল, কিন্তু ভেতরে জ্বলতে থাকা অপমানের আগুন যেন কিছুতেই ঠান্ডা হলো না। সব ঠিক আছে, সব ঠিক আছে, সে নিজেকে নিজে বিড়বিড় করে বলল। কিন্তু সত্যিটা হলো, কিছুই ঠিক ছিল না। সে পকেট থেকে মায়ের ওষুধের সেই পুরনো চিরকুটটা বের করল। কাগজটি কিছুটা দুমড়ানো ছিল। সেই চিরকুটটির দিকে তাকিয়ে সে নিজেকে সামলালো। এই চাকরিটা ছাড়া আমার আর কিছুই নেই। মায়ের চিকিৎসা, সবকিছুই এর ওপর নির্ভর করছে। সে এক দীর্ঘশ্বাস ফেলল এবং ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সেই সময় কিছুটা দূরে অনন্যা তার প্রাইভেট লাউঞ্জের দিকে যাচ্ছিল, কিন্তু তার কদম এখন আর আগের মতো দ্রুত ছিল না। তার রাগ অনেকটা নেমে গিয়েছিল, এবং সেখানে এক অদ্ভুত অস্থিরতা বাসা বেঁধেছিল। তার কানে তখনও সেই চরের শব্দটা বাজছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কোনো ভুল করেনি। এসব লোক শেখে না, ভিড়ের মধ্যে চলতে জানে না। কিন্তু হৃদয়ের কোনো এক কোণে খচখচানিটা থামছিল না। লাউঞ্জে পৌঁছতেই তার অ্যাসিস্ট্যান্ট জানালো, ম্যাম, ফ্লাইট আরও 30 মিনিট লেট। অনন্যা কোনো উত্তর না দিয়ে সোফায় বসে ফোন বের করল। সে সোশ্যাল মিডিয়া খুলতেই দেখল কিছু ভিডিও ট্রেন্ড করছে। হঠাৎ তার নজর একটি ভিডিওতে গেল। ভিডিওর থাম্বনেলে সেই একই এয়ারপোর্ট, সেই একই ভিড়, আর সেই একই চর। অনন্যার বুক ধরফর করে উঠল। সে ভিডিওটি প্লে করল। ক্যামেরা কাঁপছিল ঠিকই, কিন্তু সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। সে নিজের আগে অন্ধ, আর সামনে একটি ছেলে ভয়ে কুঁকড়ে আছে। ভিডিওর নিচে শত শত কমেন্ট আসছিল। গরিব হওয়া কি কোনো অপরাধ? টাকা থাকলে মানুষ কি ভগবান হয়ে যায়? এই ছেলেটির চোখের ভয়টা দেখুন। অনন্যা ঝটপট ফোন বন্ধ করে দিল। সে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলল, এই ভিডিও ডিলিট করাও। অ্যাসিস্ট্যান্ট ঘাবড়ে গিয়ে বলল, ম্যাম, এটা তো অনেক জায়গায় আপলোড হয়ে গেছে। অনন্যা স্তব্ধ হয়ে চুপ করে বসে রইল। ঠিক সেই মুহূর্তে অন্য পাশে আকাশের কাছে একটি কল এলো। হ্যালো, আকাশ বলছো? জি স্যার, আমি চ্যাটার্জি বলছি, কোম্পানি থেকে। তুমি কোথায়? আকাশের বুক ধরফর করে উঠল। স্যার, আমি এয়ারপোর্টেই আছি। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে লাউঞ্জ নম্বর 3-এ পৌঁছে যাও। আকাশ ফোন রেখে দ্রুত কদমে লাউঞ্জের দিকে এগোতে লাগল। রাস্তায় মানুষ এখনও তাকে দেখছিল, কেউ কেউ চিনেও ফেলেছিল, কিন্তু আকাশ কারোর দিকে খেয়াল দিল না। সে লাউঞ্জে পৌঁছল। সেখানকার পরিবেশ ছিল একেবারেই আলাদা, শান্ত, পরিচ্ছন্ন এবং শীতল। সেখানে একজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন, বয়স প্রায় 55 বছর। সাদা চুল, গম্ভীর মুখ আর চোখে অভিজ্ঞতার গভীরতা। ইনিই ছিলেন চ্যাটার্জি সাহেব। আকাশ এগিয়ে গিয়ে বিনম্রভাবে নমস্কার করল। নমস্কার স্যার। চ্যাটার্জি সাহেব তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বসো। আকাশ বসল। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকার পর চ্যাটার্জি সাহেব বললেন,
কিছুক্ষণ আগে এয়ারপোর্টে যা হয়েছে আমি তা সব দেখেছি। আকাশের মাথা নিচু হয়ে গেল। স্যার, ওটা আমাকে সাফাই দিতে হবে না। চ্যাটার্জি সাহেবের গলা ছিল অদ্ভুত শান্ত। আমাকে শুধু এটা বলো, তুমি পাল্টে জবাব দিলে না কেন? আকাশ ধীরে ধীরে উত্তর দিল, স্যার, আমার কাছে জবাব দেওয়ার মতো মর্যাদা ছিল না। চ্যাটার্জি সাহেবের চোখ কুঁচকে গেল। মর্যাদা কিসের হয়? আকাশ কিছুক্ষণ নীরব থেকে বলল, স্যার, পরিস্থিতির। এটা শুনে চ্যাটার্জি সাহেব মৃদু হাসলেন। তোমার ফাইল আমি দেখেছি আকাশ, নম্বর ভালো আছে, পরিশ্রমী মনে হচ্ছে তোমাকে। আকাশের চোখে আশার এক হালকা ঝিলিক দেখা দিল, কিন্তু চ্যাটার্জি সাহেব থামলেন না। তিনি বললেন, আমি শুধু এটা জানতে চাই যে যখন জীবন তোমাকে চড় মারবে তখন তুমি কি করবে? আকাশ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি নিজেকে এতটা মজবুত বানাবো যাতে পরের বার কেউ আমাকে চড় মারার সাহস না পায়। লাউঞ্জে পিন পতন নিস্তব্ধতা ছেয়ে গেল। চ্যাটার্জি সাহেব চেয়ার থেকে উঠে বললেন, চলো আমার সাথে। ওরা দুজনেই বাইরে বেরোল। ঠিক সেই সময় অন্যদিকে অনন্যা তার বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। তার বাবা বিমল রায় দেশের একজন নামকরা শিল্পপতি। এয়ারপোর্টে তার নামই ছিল যথেষ্ট। বিমল রায় মেয়েকে দেখেই গম্ভীর স্বরে বললেন, অনন্যা, এসব কি চলছে? অনন্যা চুপ রইল। বিমল রায় তার হাতের ট্যাবলেটটা এগিয়ে দিলেন। পুরো দেশ দেখছে। অনন্যার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। তোমার ধারণা আছে একটা চর কোনো মানুষের জীবন কতটা বদলে দিতে পারে? বিমল রায়ের গলায় রাগ নয়, ছিল গভীর চিন্তা। অনন্যা প্রথমবার মুখ খুলে বলল, বাবা, ওটা আমার ভুল ছিল না। ভুল ছিল কিনা জানি না, কিন্তু এর প্রভাব অনেক বড়। ঠিক সেই মুহূর্তে লাউঞ্জের বাইরে আকাশ আর চ্যাটার্জি সাহেব এসে দাঁড়ালেন। বিমল রায়ের নজর আকাশের ওপর পড়ল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। এটাই কি সেই ছেলেটি? তিনি চ্যাটার্জি সাহেবকে জিজ্ঞেস করলেন। চ্যাটার্জি সাহেব মাথা নাড়লেন। বিমল রায় আকাশকে খুব মন দিয়ে দেখলেন। সেই একই সাধারণ সাদা শার্ট, সেই একই সোজা দৃষ্টি আর শান্ত মুখ। কিন্তু এখন তার চোখে অন্য কিছু ছিল, এক অনন্য সম্ভাবনা। এই ছেলেটিকে ভেতরে ডাকো, বিমল রায় ধীর স্বরে বললেন। আকাশ কিছুই বুঝতে পারছিল না যে কি হতে চলেছে। সে ভেতরে গেল। অনন্যা তাকে দেখা মাত্রই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঘরে এক নিস্তব্ধতা ছেয়ে গেল। বিমল রায় বললেন, বসো বাবা। আকাশ বসল। অনন্যার মাথা তখন অনেক নিচু। বিমল রায় বললেন, আজ যা হলো তা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি জীবন থেকে কি চাও? আকাশ বিনা দ্বিধায় উত্তর দিল, সম্মান। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে গল্পটা আর কেবল চরের রইল না। এটাই ছিল সেই মোড় যেখানে কোটিপতি আর গরিবের গল্প একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক নতুন দিশা পেতে যাচ্ছিল। এবং গল্পের আলো অনেক কিছু তখনও বাকি ছিল। ঘরে কিছু মুহূর্ত পর্যন্ত একদম নিস্তব্ধতা বিরাজ করছিল। এয়ারপোর্টের বাইরে জাহাজের আওয়াজ আসছিল, কিন্তু ঘরের ভেতরে প্রত্যেকের নিঃশ্বাস পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। বিমল রায়ের নজর তখনও আকাশের ওপর স্থির ছিল। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু সাথে ছিল অভিজ্ঞতার এক গভীর প্রজ্ঞা। তিনি জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন, সফলতা, ব্যর্থতা, অহংকার আর অনুশোচনা। সম্মান। বিমল রায় ধীরে ধীরে শব্দটি উচ্চারণ করলেন। অনন্যার আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়েছিল। তার মাথা নিচু ছিল। আজ প্রথমবার সে উপলব্ধি করছিল যে যা ঘটেছে তা কেবল এক মুহূর্তের রাগ ছিল না, বরং কারো আত্মার ওপর এক গভীর ক্ষত ছিল। বিমল রায় চেয়ারে হেলান দিয়ে বললেন, তুমি জানো তো বাবা, সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আকাশ মাথা নেড়ে সায় দিল, জানি স্যার, তাই তো আমি টাকা চাইনি। এ কথা শুনে চ্যাটার্জি সাহেবের চোখে এক হালকা তৃপ্তির ঝিলিক দেখা দিল। বিমল রায় কিছুক্ষণ নীরব থেকে বললেন, অনন্যা। অনন্যা ধীরে ধীরে মাথা তুলল। তোমার কি কিছু বলার আছে? ঘরের সব নজর এখন তার ওপর। অনন্যার ঠোঁট কাঁপছিল। সে আকাশের দিকে তাকালো। সেই একই মুখ যার ওপর কয়েক ঘন্টা আগে সে চড় মেরেছিল, কিন্তু এখন সেই মুখে রাগ নেই, কোনো ঘৃণাও নেই, আছে কেবল এক গভীর নীরবতা। আমি। অনন্যার গলা ধরে এলো, আমার ভুল হয়ে গেছে। এই একটি কথা বলা তার জন্য মোটেও সহজ ছিল না। জীবনে প্রথমবার সে কারো কাছে ক্ষমা চাইল, তাও এমন একজনের কাছে যাকে সে নিজের থেকে অনেক ছোট মনে করেছিল। আমার সেই সময় প্রচণ্ড রাগ ছিল, কিন্তু তার চোখ ভিজে এলো। কিন্তু রাগ কাউকে অপমান করার অধিকার দেয় না। আকাশ কোনো জবাব দিল না। সে কেবল শান্ত হয়ে বসে রইল। তার এই নিস্তব্ধতা অনন্যার ক্ষমা চাওয়াকে আরও বেশি ভারী করে দিল। বিমল রায় এক দীর্ঘশ্বাস নিলেন। আকাশ, ক্ষমা গ্রহণ করা বা না করা সম্পূর্ণ তোমার অধিকার। আকাশ ধীরে ধীরে বলল, স্যার, আমি কখনো প্রতিশোধ চাইনি, আমি শুধু জীবনে এগিয়ে যেতে চাই। বিমল রায়ের চোখ কিছু মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তার নিজের ফেলে আসা অতীত মনে পড়ে গেল। তিনিও একসময় ঠিক এমনই ছিলেন,
একটি ছোট শহর থেকে আসা এক লড়াকু যুবক, যাকে অনেকবার অপমান সহ্য করতে হয়েছিল, কিন্তু সেই অপমানই তাকে আজ এই শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। চ্যাটার্জি, বিমল রায় বললেন, একে জয়নিং লেটার দাও। অনন্যা চমকে উঠল। আকাশের চোখও বিস্ময় বড় হয়ে গেল। স্যার, আকাশের গলা কাঁপছিল। হ্যাঁ, বিমল রায় হাসি মুখে বললেন, আজ থেকে তুমি আমাদের কোম্পানির অংশ। আকাশের চোখ থেকে আনন্দাশ্রু বেরিয়ে এলো। সে ঝুঁকে দাঁড়িয়ে বিনীতভাবে বলল, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে দিও না, বিমল রায় বললেন। ধন্যবাদ দাও নিজের পরিশ্রমকে। অনন্যা প্রথমবার আকাশের চোখের দিকে তাকাল। এখন সেই চোখে আর কোনো ভয় ছিল না, ছিল এক বুক আশা। কিছুক্ষণ পর আকাশ বাইরে বেরিয়ে এলো, হাতে তার কাঙ্ক্ষিত জয়নিং লেটার। সেই একই এয়ারপোর্ট, সেই একই ভিড়, কিন্তু এখন সবকিছুই যেন অন্যরকম লাগছে। ঠিক সেই সময় তার ফোনে একটা কল এলো। হ্যাঁ মা। বাবা, ডাক্তার বলেছে চিকিৎসা শুরু হতে পারে। মায়ের গলায় এক আকাশ আশা ছিল। আকাশ উপরের আকাশের দিকে তাকালো। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে অনন্যা একা বসেছিল। আজ প্রথমবার তার মনে নিজের বেড়ে ওঠা আর লালন পালন নিয়ে এক বিরাট প্রশ্ন জেগেছিল। সে তার বাবাকে বলল, বাবা, যদি আজ আপনি আমাকে না থামাতেন? বিমল রায় তার কথা মাঝপথে কেটে দিয়ে বললেন, তবে হয়তো তুমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি হারিয়ে ফেলতে। অনন্যা নীরব হয়ে গেল। সেই রাতে অনন্যা এক মুহূর্তের জন্যেও ঘুমাতে পারল না। তার মাথায় বারবার সেই একই মুখ ভেসে উঠছিল, সেই চর, সেই ভয়, আর সেই শান্ত ছেলেটি যে অপমানের পরেও কিছু না বলে এগিয়ে গেল। পরদিন খবরের কাগজে সেই একই খবর ছিল, কিন্তু তাতে একটি নতুন লাইন যোগ হয়েছিল। চর খাওয়া ছেলেটি এখন কোম্পানির নতুন উজ্জ্বল প্রতিভা। আকাশ খবরের কাগজ দেখল এবং মনে মনে হাসল। সে জানত আসল লড়াই এখনও বাকি, কারণ এই চাকরিটা ছিল কেবল এক পথ চলার শুরু। এখন তাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং অনন্যাকেও বদলাতে হবে নিজেকে। দুই আলাদা জগতের দুই মানুষ এখন একই রাস্তায়। সামনে কি ঘটবে তা তখনও কেউ জানত না, কিন্তু এক কথা নিশ্চিত ছিল যে ওই চর এখন আর কেবল অপমান রইল না, ওটা একটা মিসাল হয়ে দাঁড়িয়েছিল, এমন এক গল্পের মোড় যা তখনও শেষ হয়নি। আকাশের জীবন এখন প্রতিদিন খুব ভোরে শুরু হতে লাগল। সে যে কোম্পানিতে চাকরিতে এসেছিল, সেখানে প্রতিটি মুখই ছিল তার কাছে নতুন। প্রতিটি সিস্টেম আলাদা। বড় বড় কেবিন, কাঁচের দেওয়াল, কম্পিউটার স্ক্রিনে দৌড়ানো অগণিত তথ্য, সবকিছুই তার জন্য নতুন ছিল। কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল শেখার তীব্র খিদে। প্রথম দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে সে কারো সুপারিশে নয়, বরং নিজের পরিশ্রমে নিজের পরিচয় গড়বে। সে সবার আগে অফিসে পৌঁছত আর সবার শেষে বেরোত। কেউ তাকে কোনো নির্দেশ না দিলেও সে প্রতিটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করত। ছোট থেকে ছোট ফাইলকেও সে এমনভাবে সামলাত যেন ওটাই তার জীবন বদলে দেবে। অফিসের কিছু মানুষ তাকে সন্দেহের চোখে দেখত। এ তো সেই ছেলেটি না, এয়ারপোর্টের সেই কপাল খুলে যাওয়া ছেলেটা। আকাশ সব শুনত, কিন্তু কোনো জবাব দিত না। সে জানত সময়ের চেয়ে বড় জবাব আর কিছু নেই। অন্যদিকে অনন্যাও ধীরে ধীরে বদলাচ্ছিল। আগে যে মেয়েটি মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলত, এখন সে সাধারণ মানুষকে শুনতে শুরু করেছে। সে নিয়মিত অফিসে আসা শুরু করল, কর্মচারীদের সাথে কথা বলল, তাদের অবস্থা বোঝার চেষ্টা করল। প্রথমবার তার হৃদয়ে এক উপলব্ধি হলো যে যেসব মানুষকে সে কেবল স্টাফ বলতো, তাদেরও আলাদার এক একটা জগৎ আছে, স্বপ্ন আছে। একদিন সে এইচআরকে জিজ্ঞেস করল, আমাদের এখানে কতজন লোক আছে যারা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে? এইচআর উত্তর দিলেন, অনেক আছেন ম্যাম, কিন্তু বেশিরভাগই ভয়ে ঠিকমতো কথা বলতে পারেন না। অনন্যা সেদিন অনেক রাত পর্যন্ত একা একা ভাবতে থাকল। কিছু মাস কেটে গেল। আকাশ নিজেকে সফলভাবে প্রমাণ করে দিল। একটি বড় প্রজেক্ট হাতে এলো, যাতে অনেক অভিজ্ঞ লোকও কুলিয়ে উঠতে পারছিল না। আকাশ দিন রাত পরিশ্রম করে তার এমন এক বৈপ্লবিক সমাধান বের করল যে কোম্পানির কোটি কোটি টাকার লাভ হলো। মিটিং রুমে যখন তার প্রেজেন্টেশন শেষ হলো, তখন সেখানে প্রথমবার গগন বিদারী হাততালি বাজল। বিমল রায় নিজের আসন থেকে দাঁড়িয়ে বললেন, এটাই হলো আসল প্রতিভা। আকাশের চোখ খুশিতে ভরে এলো। সেদিন বিকেলেই সে তার মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলো। চিকিৎসা সম্পূর্ণ সফল হয়েছিল। মায়ের চোখে ছিল অদ্ভুত এক শান্তি। বাবা, মা তার হাত ধরে বললেন, ঈশ্বর তোকে অনেক বড় করবেন। আকাশ হাসল এবং বলল, না মা, মানুষ আমাকে সুযোগ দিয়েছে। সেই সময় তার নজর দেওয়ালে টাঙানো ঘড়ির ওপর পড়ল। সেই একই সময় মনে পড়ে গেল যখন এয়ারপোর্টে চড় খেয়েছিল। তার মনে হলো ওটা যেন অন্য কোনো জীবনের এক ঝাপসা কাহিনী। কিছু সপ্তাহ পর কোম্পানিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো।
কর্মচারী এবং তাদের পরিবারদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনন্যা নিজেই মঞ্চ সামলাল। সে মাইক হাতে নিয়ে বলল, আজ আমি একটি বিশেষ গল্প বলতে চাই। পুরো হলে এক পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। সে বলতে লাগল, কিছু সময় আগে আমি একজন মানুষের চরম অপমান করেছিলাম, তাকে না চিনে, তার বাস্তবতা না বুঝে। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। সেই মানুষটি আজ এই কোম্পানির সবচেয়ে বড় শক্তি। সে সরাসরি আকাশের দিকে তাকালো এবং বলল, সেই মানুষটি আজ আমাকে মানুষ হতে শিখিয়ে দিয়েছে। আকাশের চোখ নিচু হয়ে গেল। অনন্যা মঞ্চ থেকে নেমে সরাসরি আকাশের সামনে এলো। সবার সামনে সে বলল, সেদিনের চর ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর আজ তোমার এই পরিশ্রম হলো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। আকাশ ধীরে ধীরে বলল, ভুল তো মানুষই করে, তফাৎ শুধু এতটুকুই যে কেউ তা থেকে শেখে আর কেউ কোনোদিন শিখতে চায় না। বিমল রায় দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি ও সন্তুষ্টি। কিছু বছর কেটে গেল। আকাশ এখন কোম্পানির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সে অনেক তরুণকে সুযোগ করে দিতে শুরু করল, বিশেষ করে সেই সব মানুষকে যারা নিজেদের অসহায় মনে করত। একদিন সেই একই এয়ারপোর্ট, সেই একই উজ্জ্বলতা আর সেই একই জনাকীর্ণ ভিড়। কিন্তু এবার দৃশ্যপট ছিল একেবারেই বদলে যাওয়া। আকাশ একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য বিদেশ যাচ্ছিল। সাদাসিধে ভাবটা এখনও তার চরিত্রে মিশেছিল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস আর চেহারায় সম্মানের আভা। একটি গরিব ছেলে ভুল করে তার সাথে ধাক্কা খেয়ে ফেলল। ছেলেটি ভয়ে আড়ষ্ট হয়ে গেল। সরি স্যার। আকাশ মৃদু হাসল এবং বলল, কোনো ব্যাপার না ভাই। ছেলেটির চোখে স্বস্তির নিঃশ্বাস ছিল। অনন্যা কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখছিল। তার চোখে হালকা জল এলো। সে আজ নিশ্চিতভাবে বুঝে গেল, আসল ধন সম্পদে নয়, বরং মানুষের ব্যবহারে থাকে। এয়ারপোর্টে জাহাজের ঘোষণা শোনা গেল। মানুষ নিজের নিজের পথে চলতে লাগল। কিন্তু সেই একটি চর, যা একসময় অপমান ছিল, আজ তা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ যদি ভেঙে না পড়ে মাথা তুলে দাঁড়ায়, তবে একদিন সেই পরিস্থিতিও তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়। গল্প শেষ হলো, কিন্তু তার গভীর অর্থ প্রতিটি হৃদয়ে আজীবন জীবিত রয়ে গেল। বন্ধুরা, আজকের এই গল্পটি আমাদের একটি ধ্রুব সত্য মনে করিয়ে দেয়, আর তা হল, মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার স্বভাবে এবং ব্যবহারে থাকে। পরিস্থিতির চাপে পড়ে হয়তো কেউ আজ আপনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মানে এই নয় যে তার আত্মসম্মান নেই, বরং তার নীরবতা হল তার ধৈর্যের পরিচয়। আমরা অনেক সময় ক্ষমতা আর টাকার মোহে অন্ধ হয়ে মানুষকে তুচ্ছ জ্ঞান করি, কিন্তু ভুলে যাই যে সময় সর্বদা পরিবর্তনশীল। আজকের অপদস্থ হওয়া সেই মানুষটি কাল তার পরিশ্রম আর সততা দিয়ে সাফল্যের এমন এক শিখরে পৌঁছতে পারে, যেখানে আপনি তাকে ছোঁয়ার যোগ্যতাও হারাবেন। সম্মান এমন একটি জিনিস যা জোর করে আদায় করা যায় না, এটি অর্জন করতে হয় অন্যের প্রতি শ্রদ্ধা দেখিয়ে। তাই কাউকে ছোট করার আগে একবার ভাববেন, আপনার একটি নিষ্ঠুর আচরণ কারো মনোবল ভেঙে দিতে পারে, আবার আপনার একটি সহানুভূতি কারো জীবন বদলে দিতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনাকে অপমানিত হতে হয়েছে? অথবা আপনি কি মনে করেন আজকের সমাজে টাকা কি সত্যিই মানুষের মনুষ্যত্বের চেয়ে বড় হয়ে গেছে? আপনার জীবনের কোনো অভিজ্ঞতার কথা বা এই গল্পটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটি কমেন্ট আমাদের নতুন কোনো সত্য কাহিনী তুলে ধরতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।